শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। দুরূদ নাজিল হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করি করোনাকালীন এই সময়ে বৈশ্বিক মহামারী আবার খুব প্রকট আকার ধারণ করছে। এই সময় তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এখন নির্ধারিত যে বায়োলজি ক্লাস, সেই ক্লাস নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মেহেদি হাসান। তোমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের যে কার্ডিয়াক চক্র বা হার্টবিট যেটা আছে সেটা পড়ানোর ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ। তো গত ক্লাসে তোমাদের আমি হার্টের যে গঠন আছে সে গঠনটা তোমাদের বুঝিয়েছিলাম। যারা হার্টের গঠনটা ভালো করে বুঝতে পেরেছিলা বা গত ক্লাস যারা করেছিলা তাদের জন্য আজকে ক্লাসটা হচ্ছে খুব ইজিয়ার হবে ইনশাআল্লাহ। আর যারা একটু হার্টের গঠন বোঝোনি বা বুঝতে পারোনি তারা গত ক্লাসটা দেখে তারপরে আজকের ক্লাসটা হচ্ছে তোমরা ভালো দেখলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে আর কি। তো আজকে তোমাদের যেটা আমি পড়াবো সেটা হচ্ছে, বুঝতেই পারছো যে হেডিং দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে যে হার্টবিট এবং কার্ডিয়াক চক্র। তো আমার শব্দ এবং ছবি হচ্ছে তোমাদের কাছে তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা সেই বিষয়টা তোমরা একটু আমাকে একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে আমার শব্দ এবং হচ্ছে ছবি হচ্ছে স্পষ্ট আছে। তারপরে হচ্ছে আমি তোমাদের ইনশাল্লাহ শুরু করব। আর তোমরা যারা আসো, শিক্ষার্থী যারা আসো, তারা হচ্ছে একটু জানান দাও যে স্যার আমি আসি, বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও হচ্ছে তোমরা আমাকে জানাইতে পারো যে স্যার হচ্ছে আমি আসি, বা এই জিনিসটা বুঝতে পারছি না, বা এটা আরেকবার বললে ভালো হয়। এই বিষয়গুলো তোমরা আমাকে একটু জানায়ও। তো শুরু করছি। দেখো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো হার্টবিট। অ্যাকচুয়ালি আমি একটু নিচে লিখছি, বুঝতেই পারছো যে ছবি একটা আঁকছি। তো এটা হচ্ছে দেখো হার্টবিট। প্রথমে আমরা যেটা জানবো যে হার্টবিট কাকে বলে, তারপরে আমরা জানবো যে কার্ডিয়াক চক্র কাকে বলে, তারপরে আমরা আমাদের মূল যে টপিকস আছে সে টপিক্সে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে হার্টবিট কাকে বলে দেখো, তোমরা জানো যে আমাদের হৃৎপিণ্ড সবসময় সংকুচিত এবং প্রসারিত হয়। তো হৃৎপিণ্ডের একটা সংকোচন, আমি আবার বলছি যে একটা সংকোচন এবং একটা প্রসারণ, তাহলে আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডের একটা সংকোচন এবং একটা প্রসারণকে আমরা বলি হচ্ছে একত্রে বলি হার্টবিট। একত্রে কথাটা ব্যবহার করতে হবে এখানে। হ্যাঁ, তোমরা অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যে হচ্ছে বললাম যে হৃৎপিণ্ডের একটা সংকোচন এবং একটা প্রসারণকে একত্রে আমরা বলি হচ্ছে হার্টবিট। এখন দেখো, তোমরা জানো যে হৃৎপিণ্ডের বললাম যে একটা সংকোচন। এখন দেখো হৃৎপিণ্ডের যে সংকোচন, সেই সংকোচনকে আমরা বলি সিস্টোল। কি বলি? হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা সায়েন্টিফিক্যালি বলি হচ্ছে সিস্টোল। আর হৃৎপিণ্ডের যে প্রসারণ যেটা আছে, দেখো প্রসারণ যেটা আছে সেই প্রসারণকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে লিখেছি যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল, ডায়াস্টোল। তার মানে বুঝতেই পারছো যে সিস্টোল মানে হচ্ছে সংকোচন। তাহলে আমরা সিস্টোল কাকে বলছি? দেখো, হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলছি সিস্টোল, আর হৃৎপিণ্ডের আমরা প্রসারণকে আমরা বলছি হচ্ছে ডায়াস্টোল। তাহলে দেখো, আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডের একটি সংকোচন এবং একটি প্রসারণকে একত্রে বলে হার্টবিট, অথবা আমরা বলতে পারি দেখো যে হৃৎপিণ্ডের একটা সিস্টোল এবং একটা প্রসারণকে একত্রে আমরা বলি হচ্ছে হার্টবিট। অথবা তোমরা যদি স্পেসিফিক্যালি বলো তাহলে তোমরা বলতে পারো যে তোমরা জানো যে হৃৎপিণ্ডের, এখানে দেখো একটা হৃৎপিণ্ড আঁকছি, এটা হচ্ছে তোমরা জানো যে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকেল, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকেল। তোমরা জানো এটা। তাহলে আমরা জানি অ্যাকচুয়ালি আমরা যদি স্পেসিফিক্যালি বলি তাহলে আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডের, দেখো হৃৎপিণ্ডের এই যে আমাদের ভেন্ট্রিকেল আছে, এই ভেন্ট্রিকেলের একটা সংকোচন এবং একটা প্রসারণকে, তার মানে এর একটা সংকোচন এবং একটা প্রসারণকে একত্রে আমরা বলবো হচ্ছে হার্টবিট। তো তোমরা জানো যে গড়ে সাধারণত হৃৎপিণ্ড, আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড হচ্ছে কতগুলো হার্টবিট দেয় এটা তোমরা জানো যে 1 মিনিটে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড গড়ে 75, সাধারণত 72 থেকে 75 বার, আমরা বলবো যে বইতে আছে যেহেতু 75 বার, আমরা বলবো 75 বার হচ্ছে হার্টবিট দেয়। তো হৃৎপিণ্ড
1 মিনিটে হচ্ছে তোমার 75টা হার্টবিট দেয়। তাহলে আমি আবার বলছি যে হার্টবিট হচ্ছে হৃৎপিণ্ডের একটা সংকোচন এবং একটা প্রসারণ, অথবা হৃৎপিণ্ডের একটা সিস্টল এবং একটা ডায়াস্টলকে একত্রে আমরা হার্টবিট বলি। অথবা আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডের যে ভেন্ট্রিকেল আছে, নিচের যে দুইটা প্রকোষ্ঠ আছে, এই দুইটা প্রকোষ্ঠের একটা সংকোচন এবং একটা প্রসারণকে একত্রে আমরা বলি হার্টবিট। এখন দেখো একটা হার্টবিট দিতে হৃৎপিণ্ডের কত সময় লাগে? তোমরা জানো যে হৃৎপিণ্ড সাধারণত 60 সেকেন্ডে, কত সেকেন্ডে? 60 সেকেন্ডে 75 তোমার হচ্ছে 75টা, দেখো তোমরা জানো যে 75টা হার্টবিট দেয় তোমার হচ্ছে 75টা হার্টবিট দেয় 60 সেকেন্ডে। তো একটা হার্টবিট দিতে তাহলে সময়টা কত লাগবে? দেখো 60 ডিভাইডেড বাই 75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো যে একটা হার্টবিট দিতে অ্যাকচুয়ালি সময় লাগে হচ্ছে হৃৎপিণ্ডের 0.8 সেকেন্ড। তার মানে হৃৎপিণ্ডের একটা সিস্টল এবং একটা ডায়াস্টল তোমার হচ্ছে সংগঠিত হতে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে হার্টবিটের যে সময়কাল, বা আমরা বলতে পারি যে কার্ডিয়াক চক্রের যে সময়কাল, সেই সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। এখন দেখো কার্ডিয়াক চক্র, আমি বলছিলাম যে কার্ডিয়াক চক্র কাকে বলে। তো দেখো হৃৎপিণ্ড সাধারণত, আমি একটু বলছি যে হৃৎপিণ্ড সাধারণত প্রত্যেকটা হৃদয় স্পন্দন সম্পন্ন করতে যে তোমার সিস্টল এবং ডায়াস্টলের যে তোমার হচ্ছে পর্যায়ক্রমিক যে হচ্ছে চক্রাবলী বা ঘটনাবলী অনুসৃত হয়, তাকে আমরা বলি কার্ডিয়াক চক্র। তোমরা অনেক কঠিন করে বলে ফেললাম, তাহলে দেখো আমি একটু সহজ করে বলছি। হার্টবিট মানে কি? হৃৎপিণ্ডের একটা সংকোচন এবং একটা প্রসারণ। তো আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডের একটা হার্টবিট দিতে হৃৎপিণ্ডের যে সিস্টল এবং ডায়াস্টলের যে তোমার হচ্ছে পর্যায়ক্রমিক যে আবর্তন, সেই আবর্তনকে আমরা বলছি কার্ডিয়াক চক্র। তার মানে হৃৎপিণ্ডের অবশ্যই একটা বলতে হবে, হৃৎপিণ্ডের একটা হার্টবিট দিতে যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ অথবা সিস্টল এবং ডায়াস্টলের যে পর্যায়ক্রমিক যে আবর্তন, সেই আবর্তনকে আমরা বলছি হচ্ছে কার্ডিয়াক চক্র। তাহলে কার্ডিয়াক চক্র আমরা কাকে বলছি? যে একটি হৃদয় স্পন্দন সম্পন্ন করতে হৃৎপিণ্ডের সিস্টল এবং ডায়াস্টলের যে পর্যায়ক্রমিক আবর্তন, সেই আবর্তনকে আমরা বলছি হচ্ছে তোমার কার্ডিয়াক চক্র। এখন দেখো প্রত্যেকটা কার্ডিয়াক চক্রে সাধারণত সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে আমার কথা বুঝতে পেরেছো? এখন দেখো কার্ডিয়াক চক্র সাধারণত 4টা স্টেপে সংগঠিত হয়। কয়টা স্টেপে সংগঠিত হয়? 4টা স্টেপে কার্ডিয়াক চক্রটা সংগঠিত হয়। এখানে দেখে তোমরা বুঝতে পারছো, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো 4টা চক্রের একটা হচ্ছে, দেখো যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকেলের সিস্টল এবং ভেন্ট্রিকেলের ডায়াস্টল। এরা সাধারণত পর্যায়ক্রমিকভাবে সংগঠিত হয়। তো এটা দেখো, এটা খুব একটা সহজ একটা জিনিস। যারা হৃৎপিণ্ডের গঠন বোঝো বা গত ক্লাসে যারা করেছো তারা জানো যে হৃৎপিণ্ডের যে হচ্ছে সিস্টল এবং ডায়াস্টল যে পর্যায়ক্রমিকভাবে সংগঠিত হয়, কিভাবে হয় এবং হৃৎপিণ্ডের ভিতরে কি আছে, তোমরা যারা জানো তাদের জন্য এই ক্লাসটা একেবারে ডাল ভাতের মতো মনে হবে। আর যারা হচ্ছে হৃৎপিণ্ডের গঠনটা ভালো করে বোঝো না, তারা হৃৎপিণ্ডের গঠনটা পূর্বের ক্লাস দেখে তারপর এই ক্লাসটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো বুঝতে পারবা। এক্ষেত্রে একটু খেয়াল করো, দেখো তোমরা যারা ক্লাস করো রেগুলার তারা জানো যে এটা হচ্ছে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তোমাদের সবার মনে আছে? তো আমরা প্রথমে যেটা দেখব যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এই জিনিসটা আমরা প্রথমে দেখব যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। তাহলে দেখো তোমরা জানো যে ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। এখন এখানে একটু খেয়াল করে দেখো যে অ্যাট্রিয়াম মানে দেখো হৃৎপিণ্ডের এই এবং এই যে দুইটা প্রকোষ্ঠ আছে, এই প্রকোষ্ঠ এবং এই প্রকোষ্ঠ যেটা আছে এটাকে আমরা বলি অ্যাট্রিয়াম। তাহলে ডায়াস্টল মানে প্রসারিত হওয়া। তাহলে হৃৎপিণ্ডের এই দুইটা প্রকোষ্ঠ প্রসারিত হবে। কি হবে? প্রসারিত হবে। এখন কিভাবে প্রসারিত হবে এটা একটু খেয়াল করো। এটা কিভাবে প্রসারিত হবে আমি একটু বলি তোমাদের। দেখো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে, দেখো হৃৎপিণ্ডের এই যে দুইটা যে প্রাচীর আছে, দেখো এটা হচ্ছে বাম অ্যাট্রিয়ামের এই প্রাচীর
এবং এটা হচ্ছে দেখো ডান অ্যাট্রিয়ামের প্রাচীর। তাহলে এটা কি হবে, এই দুইটা প্রাচীর প্রথমে হচ্ছে কি হবে, এই দুইটা প্রাচীর এটা একটু প্রসারিত হলো। দেখো আগে ছিল এই বরাবর, তোমরা জানো যে এই বরাবর ছিল আগে, এবং এটাও দেখো, এটাও দেখো তোমার প্রসারিত হচ্ছে, এটা প্রসারিত হলো। যেহেতু ডায়াস্টলের কথা বলছি, তাহলে প্রথম কথা হচ্ছে এটা প্রসারিত হলো। প্রসারিত হওয়ার পরে দেখো যখন এটা প্রসারিত হলো, এটা যখন প্রসারিত হলো তখন এর ভিতরের যে আয়তন, দেখো প্রথম হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের যে প্রসারণ হলো, তাহলে অ্যাট্রিয়ামের প্রসারণ হলে কি ঘটনা ঘটছে দেখো, অ্যাট্রিয়ামের যখন প্রসারণটা হচ্ছে তখন দেখো অ্যাট্রিয়ামের ভিতরের আয়তন বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে এর ভিতরের আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাট্রিয়ামের কি হচ্ছে, আয়তন হচ্ছে বেড়ে যাচ্ছে। আয়তন কি হচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে। এখন আয়তন যদি বেড়ে যায়, তোমরা জানো যে আয়তন যদি বেড়ে যায় তাহলে এর ভিতরে কি হবে, এর ভিতরে চাপ কমে যাবে। কি হবে, এর চাপ কমে যাবে। তাহলে হচ্ছে কি হচ্ছে, এর চাপটা হচ্ছে অ্যাট্রিয়ামের যে চাপ আছে, ভিতরের যে চাপ, সে চাপটা ডাউন হচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে চাপ যদি কমে যায়, তাহলে দেখো তোমরা জানো যে তরল এবং বায়বীয় পদার্থের ধর্ম হচ্ছে সবসময় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া। এখন এখানে যদি চাপ যদি কমে যায়, এখানে কিসের চাপ কমে যাবে, বুঝতেই পারছো যে এখানে রক্তের চাপ কমে যাবে, এখানে এবং এখানে রক্তের চাপ কমে যাবে। কার তুলনায় কমবে, আমাদের দেহের অন্যান্য অংশের যে রক্তের যে চাপ আছে সেই চাপের তুলনায় কমবে। এখন দেখো দেহের অন্যান্য অংশে রক্তের চাপ আছে বেশি, এবং আমাদের এই হার্টের যে অ্যাট্রিয়াম আছে, দুইটা প্রকোষ্ঠ আছে, এখানে তোমার হচ্ছে রক্তের চাপ হচ্ছে কম। তাহলে রক্তগুলো কি করবে, দেহের অন্যান্য অংশ থেকে আমাদের রক্তগুলা এই দুইটা এখানে আসবে, এই দুইটা অ্যাট্রিয়ামে আসবে। তো তোমরা বুঝতে পারছো, দেখো তাহলে তোমরা জানো যে ডান অ্যাট্রিয়ামে তোমরা জানো যে দেহের অন্যান্য অংশ থেকে, সমস্ত অংশ থেকে যে দূষিত রক্ত, সেই দূষিত রক্ত সাধারণত তিনটা, কয়টা, তিনটা মহাশিরার মাধ্যমে আমাদের ডান অ্যাট্রিয়ামে আসবে। এবং ফুসফুস থেকে যে বিশুদ্ধ রক্ত, দেখো এখান থেকে এই যে দুইটা, তোমরা জানো যে এই যে দুইটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে শিরা, এটাকে আমরা বলি যে পালমোনারি শিরা। এটা জানো, তোমরা জানো যে এটাকে আমরা বলি পালমোনারি, এটাকে আমরা বলি পালমোনারি শিরা। তাহলে দেখো এই ফুসফুস থেকে, তার মানে বাম ফুসফুস থেকে দুইটা পালমোনারি শিরা, এবং এখানে ডান ফুসফুস আছে, এই ডান ফুসফুস থেকে দুইটা পালমোনারি শিরা সংযুক্ত হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়ামের সাথে। তাহলে দেখো এখানে খেয়াল করো, এটা যখন প্রসারিত হলো প্রথম কথা, তখন এর ভিতরের আয়তনটা বেড়ে গেল। আয়তনটা কি হলো, আয়তনটা বেড়ে গেল। যখন আয়তনটা বেড়ে গেল তখন এর ভিতরে যে রক্তের যে চাপ, দেহের অন্যান্য অংশের তুলনায় রক্তের চাপটা হচ্ছে কমে গেল। যখন কমে গেল তখন দেখো আমাদের, তোমরা জানো যে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে দেখো তোমার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে দেখো করোনারি শিরা। এই শিরার মাধ্যমে সমস্ত দূষিত রক্ত, আমি সবুজ কালার দিয়ে যেটা বোঝাচ্ছি এটা দূষিত রক্তকে বোঝাচ্ছি। তাহলে সমস্ত দূষিত রক্ত আমাদের হৃৎপিণ্ডের কোন অ্যাট্রিয়ামে, ডান অ্যাট্রিয়ামে, এবং দুই ফুসফুস থেকে চারটা, দেখো একটা দুইটা, এই ফুসফুস থেকে দুইটা, এই ফুসফুস থেকে দুইটা, তাহলে দুই ফুসফুস থেকে চারটা পালমোনারি শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্তটা কোথায় আসবে, দেখো বিশুদ্ধ রক্তটা আমাদের হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়ামে এসে উপস্থিত হবে। এখানে যে ঘটনাটা ঘটবে, দেখো তোমরা জানো যে এটা যদি আমাদের হচ্ছে তোমার ইনফিরিয়র ভেনা কাভা হয় বা নিম্ন মহাশিরা হয়, তাহলে নিম্ন মহাশিরার মুখে এই একটা ভালভ আছে, এটাকে আমরা বলি হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ। এবং এই যে মনে করো করোনারি যে শিরা আছে, এই যে করোনারি যে শিরা, এই করোনারি শিরার মুখে যে ভালভ আছে সেটাকে আমরা বলছি যে ফিবেসিয়ান ভালভ বা করোনারি ভালভ। তাহলে এখানে ঘটনাটা দেখো যে এটা যখন প্রসারিত হচ্ছে তখন এর আয়তন কমে যাচ্ছে, আয়তন কমলে এর আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বাড়লে চাপ কমে যাচ্ছে, রক্তের চাপ, তখন দেহের অন্যান্য অংশ থেকে দূষিত রক্তটা তিনটা রক্তবাহিকা, একটা বললাম যে ঊর্ধ্ব মহাশিরা, একটা বললাম নিম্ন মহাশিরা, একটা বললাম যে করোনারি শিরা। এই শিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়ামে দূষিত রক্ত, এবং দুইটা ফুসফুস থেকে, প্রত্যেকটা ফুসফুস থেকে দুইটা করে, তাহলে দুইটা ফুসফুস থেকে চারটা পালমোনারি শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্তটা আমাদের হৃৎপিণ্ডের কোথায় আসবে,
আমাদের হৃৎপিণ্ডের বাম যে অ্যাট্রিয়াম আছে সেই বাম অ্যাট্রিয়াম এসে উপস্থিত হবে। এই সময় দেখো এই যে ভালভ, তোমরা জানো যে এই ভালভের নাম হচ্ছে তোমরা জানো যে ট্রাইকাসপিড। আর এই যে ভালভ এর নাম তোমরা জানো যে এর নাম হচ্ছে বাইকাসপিড। এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ দুইটা এই সময় কি থাকবে? বাইকাসপিড। এই ভালভ দুইটা এই সময় হচ্ছে বন্ধ থাকবে এবং ইউস্টেশিয়ান কপাটিকা এবং থিবেশিয়ান কপাটিকা তার তখন হচ্ছে খোলা থাকবে। এবং এই অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা প্রসারণ সংগঠিত হওয়ার জন্য সময় লাগবে অ্যাকচুয়ালি 0.7 সেকেন্ড। 0.7 সেকেন্ড। তাহলে দেখলাম আমরা যে আমাদের হৃৎপিণ্ডের বাম যে অংশ, একটু খেয়াল করো, আমাদের হৃৎপিণ্ডের এই যে ডান যে অ্যাট্রিয়াম আছে এই অ্যাট্রিয়ামে দেহের সমস্ত জায়গা থেকে দূষিত রক্তটা এখানে আসলো এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্তটা কোথায় আসলো? আমাদের বাম যে অ্যাট্রিয়াম আছে সেখানে আসলো। এটাকে আমরা বলছি যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এটা যদি ভালো বুঝতে পারো তাহলে এর পরের অংশ তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। তখন দেখো এরপরে দেখব যে আমরা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল আমরা কাকে বলি? সিস্টল মানে তোমরা জানো যে সিস্টল মানে হচ্ছে সংকোচন। সিস্টল মানে কি? সংকোচন। তাহলে দেখো এটা তখন সংকুচিত হবে। এটা যখন সংকুচিত হবে দেখো তখন এটা কি হবে? এর আয়তনটা তখন কি হবে? এর বুঝতেই পারছো যে এর আয়তনটা তখন আগের অবস্থায় ফিরে যাবে, তার মানে আয়তনটা কমে যাবে। এর আয়তনটা হচ্ছে তখন কমে যাবে। দেখো এটার আয়তনটা তখন হচ্ছে কি হবে? এটার আয়তনটা তখন হচ্ছে কমে গেল। দেখো যখন আয়তনটা কমে গেল তাহলে অ্যাট্রিয়াম যখন হচ্ছে সংকুচিত হচ্ছে, দেখো তাহলে অ্যাট্রিয়ামে সংকোচন হচ্ছে। কি হচ্ছে? সংকোচন হচ্ছে। যখন সংকোচনটা হচ্ছে তখন এর ভিতরের যে আয়তন, সে আয়তনটা হচ্ছে কি হচ্ছে? কমে যাচ্ছে। আয়তন যখন কমে যাচ্ছে তখন এর ভিতরে চাপটা বেড়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারো যখন চাপটা বেড়ে যাচ্ছে তখন দেখো এই যে ইউস্টেশিয়ান কপাটিকা এবং থিবেশিয়ান কপাটিকা এটা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এবং এই যে ট্রাইকাসপিড কপাটিকা যেটা আছে, ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা এটা তো তখন খুলে যাচ্ছে, এটাও খুলে যাচ্ছে। সুতরাং এখান থেকে দূষিত রক্তটা এখানে চলে আসছে এবং এখান থেকে বিশুদ্ধ রক্তটা এখানে চলে আসছে। তাহলে তোমরা বুঝতে পারলা। এবং এর জন্য সময় লাগে সাধারণত 0.1 সেকেন্ড। এখন দেখো এটা যখন সংকুচিত হয় তখন এই 0.1 সেকেন্ডের অর্ধেক সময়, তার মানে 0.05 সেকেন্ড, এটার হচ্ছে চাপটা অনেক বেশি থাকে, তার মানে সংকোচনের মাত্রাটা অনেক বেশি থাকে। সেজন্য এই 0.1 সেকেন্ডের অর্ধেক অংশকে, এই 0.05 সেকেন্ডকে আমরা বলি ডাইনামিক ফেজ। তাহলে এটাকে আমরা বলছি যে ডাইনামিক ফেজ। আর বাদবাকি যে সময় 0.05 সেকেন্ড এটাকে আমরা বলি অ্যাডাইনামিক বা অডাইনামিক তোমার ফেজ, অডাইনামিক ফেজ। তাহলে দেখো এর অর্ধেক সময়টা হচ্ছে খুব জোরে এখানে তোমার হচ্ছে এটা সংকুচিত হচ্ছে, সেটাকে আমরা বলছি ডাইনামিক ফেজ, যেটা হচ্ছে 0.05 সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট। এবং অর্ধেক সময়টা হচ্ছে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলছি যে অডাইনামিক ফেজ। আমার কথা মনে হয় বুঝতে পেরেছো? তাহলে রক্তটা কোথায় অবস্থান করছে একটু ভালো করে খেয়াল করো, যে এখান থেকে দূষিত রক্তটা এখানে এবং এখান থেকে বিশুদ্ধ রক্তটা এখানে অবস্থান করছে। আমার কথা মনে হয় ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা? তো দেখো এরপরে দেখো এর জন্য বললাম যে সময় লাগে 0.1 সেকেন্ড। তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি, তারপর একটু খেয়াল করো। এরপরে যেটা, রক্তটা যখন এখানে আসলো, এখানে দূষিত রক্ত আসলো, এখানে বিশুদ্ধ রক্ত আসলো, তার মানে ডান ভেন্টিকেলে হচ্ছে দূষিত রক্ত আসলো আর বাম ভেন্টিকেলে হচ্ছে বিশুদ্ধ রক্ত আসলো। তোমরা জানো যে এটা হচ্ছে লেফট ভেন্টিকেল, আর এটা হচ্ছে রাইট ভেন্টিকেল, তোমরা জানো। তো এখানে একটু দেখো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেন্টিকেলের সিস্টল। তাহলে ভেন্টিকেলের সিস্টল যেটা তোমরা জানো আগের মতো, সিস্টল মানে হচ্ছে কি? সিস্টল মানে হচ্ছে সংকোচন।
তাহলে দেখো এটা যখন সংকুচিত হবে, এখানে একটু কাহিনী আছে দেখো, এটা যখন সংকুচিত হবে, তাহলে এবার অ্যাট্রিয়াম থেকে আমরা চলে গেলাম হচ্ছে ভেন্ট্রিকেলে। কোথায় গেল? ভেন্ট্রিকেলে চলে যাচ্ছি, অ্যাট্রিয়াম থেকে চলে যাচ্ছি হচ্ছে ভেন্ট্রিকেলে। তাহলে ভেন্ট্রিকলের দেখো, ভেন্ট্রিকলের যখন সিস্টল হচ্ছে, সিস্টল মানে ভেন্ট্রিকেলের সংকোচন হচ্ছে, এটার যখন সংকোচন হচ্ছে তখন দেখো এটার এই অবস্থায় থাকবে না, তখন এর আয়তন যেটা আছে সে আয়তনটা হচ্ছে কমে যাবে। আয়তনটা হচ্ছে কি হবে? এর আয়তনটা কি হবে? এর আয়তনটা হচ্ছে তখন কমে যাবে, এরকম আয়তনটা কমে যাবে। যখন আয়তনটা কমে যাবে, তো এর আয়তনটা যখন কমে গেল তখন এর চাপটা, এর ভিতরে চাপটা কি হবে? চাপটা বৃদ্ধি পাবে। তখন দেখো এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে সে সজোরে এই যে ট্রাইকাসপিড এবং একই সাথে বাইকাসপিড যে ভালভ আছে, এই ভালভ দুইটা বন্ধ হবে। তাহলে দেখো এটা যখন সংকুচিত হচ্ছে তখন এর আয়তনটা কমে যাচ্ছে, চাপটা বেড়ে যাচ্ছে। যখন চাপটা বেড়ে যাচ্ছে তখন এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এখানকার এই যে দুইটা ভালভ আছে, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড যে ভালভ, এই ভালভ দুইটা কি হচ্ছে? এটা সজোরে বন্ধ হচ্ছে। এটা যখন বন্ধ হচ্ছে ঠিক একই সময়ে তখন এখানে দেখো এই যে ভালভ আছে, দেখো এই যে ভালভ, এটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি ভালভ, এবং এই যে অংশটা দেখো এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যাওর্টিক ভালভ। তো এই ভালভ দুইটা তখন খুলে যাচ্ছে। কি হচ্ছে? এই ভালভ দুইটা তখন খুলে যাচ্ছে। যখন খুলে যাচ্ছে তাহলে আমি বললাম এটা যখন সংকুচিত হচ্ছে তখন ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভটা সজোরে বন্ধ হচ্ছে, এবং একই সাথে এই যে অ্যাওর্টিক ভালভ এবং এই যে পালমোনারি ভালভ, এটা হচ্ছে খুলে যাচ্ছে। যখন খুলে যাচ্ছে তখন এখান থেকে দূষিত রক্তটা দেখো এখান থেকে আমাদের দুইটা ফুসফুসে, একটা ফুসফুসে আর এই নালীতে আর একটা ফুসফুসে চলে যাচ্ছে, এবং একই সাথে দেখো এখান থেকে বিশুদ্ধ রক্তটা এই অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে প্রবাহিত হচ্ছে। এবং এই ভালভ দুইটা যখন সজোরে বন্ধ হচ্ছে, এবং এই ভালভ দুইটা তার মানে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড যখন সজোরে বন্ধ হচ্ছে এবং তোমার পালমোনারি এবং অ্যাওর্টিক ভালভটা যখন খুলে যাচ্ছে তখন এখানে একটা শব্দ হচ্ছে, সেই শব্দকে আমরা বলি হচ্ছে লাভ, LUB লাভ। হ্যাঁ, লাভ না, LUB লাভ। হ্যাঁ, লাভ। তাহলে এটা বুঝতে পারছো। এরপরে একটু খেয়াল করে দেখো যে এখানে দেখো এটা কিন্তু যারা তোমরা হচ্ছে যারা হৃৎপিণ্ডের গঠন বোঝো না তাদের জন্য কিন্তু বেশ কঠিন মনে হবে, আর যারা হৃৎপিণ্ডের গঠনটা ভালো করে বুঝেছো তাদের জন্য দেখবো যে একদম ডাল ভাত মনে হবে। তো হ্যাঁ সাদাব, তোমার ডাইনামিক ফেজটা আমি বলবো আবার, আমি একটু শেষ করি তারপরে তোমাদের কোশ্চেনের আনসার দেবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা যদি কেউ না বোঝো তাহলে বিষয়টা হচ্ছে তোমরা আমাকে কোশ্চেন করো। হ্যাঁ, তোমরা অনেকে আছো, দেখা যাচ্ছে যে নাফিজ ইকবাল আসো, সাদাব আসো, তারপরে হচ্ছে আয়ানা আসো, অ্যাকচুয়ালি সাফা আসো, শাম্মী আসো, তারপরে হচ্ছে সৌরভ আসো, সুরভি আসো অনেকে। তো তোমরা দেখো, চেষ্টা করো, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবা। তো এরপরে দেখো আমরা যেটা করব, তাহলে এর জন্য সময় লাগে, এই ভেন্ট্রিকেলের সিস্টোলের জন্য সময় লাগে কত? এর জন্য সময় লাগে হচ্ছে 0.3 সেকেন্ড, অনলি 0.3 সেকেন্ড হচ্ছে এর জন্য সময় লাগে। এরপরে দেখো আমরা পড়ব ভেন্ট্রিকেলের ডায়াস্টল। তার মানে তোমরা জানো যে ডায়াস্টল মানে আর বলা লাগবে না, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। ডায়াস্টল মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। এখন দেখো এবার এটা যখন প্রসারিত হবে তখন ভেন্ট্রিকেলটা কি হবে? সংকুচিত না হয়ে এবার কি হবে? সংকুচিত না হয়ে এটা হচ্ছে প্রসারিত হবে। তাহলে এর যখন প্রসারণটা হবে তখন কি ঘটনাটা ঘটবে দেখো, তখন এর যে আয়তন আছে এর আয়তনটা আগের মতো বেড়ে যাবে। এর আয়তনটা কি হবে? এর আয়তনটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে আয়তনটা হচ্ছে আগের মতো বেড়ে যাবে। যখন আয়তনটা বেড়ে গেল, দেখো আয়তনটা যখন বেড়ে গেল তখন অবশ্যই চাপটা কি হবে? চাপটা কমে যাবে। যখন চাপটা কমে যাবে তখন দেখো কি ঘটনাটা ঘটবে, তখন আবারও এই যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ আছে এটা হচ্ছে তোমার খুলে যাবে, এবং একই সাথে এই যে অ্যাওর্টিক যে কপাটিকা আছে, দেখো এই যে অ্যাওর্টিক কপাটিকা এবং এই যে পালমোনারি যে কপাটিকা, এই কপাটিকাটা তোমার সজোরে বন্ধ হবে। তো সজোরে যখন বন্ধ হবে তখন দেখো এখান থেকে দূষিত রক্তটা
এখানে এবং এখান থেকে বিশুদ্ধ রক্তটা আবারও এখানে তোমার চলে আসবে। তো এটা যখন এই অ্যাওর্টিক এবং পালমোনারি কপাটিকাটা যখন সজোরে বন্ধ হচ্ছে এবং একই সাথে যখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাটা তোমার খুলে যাচ্ছে, তখন আরেকটা শব্দ হচ্ছে এখানে, সেই শব্দকে আমরা বলি হচ্ছে ডাব। কি বলি? ডাব। তাহলে দেখো, ডাব এবং লাভ এই দুইটা জিনিসের সমন্বয়ে আমাদের হার্টবিট। তো আমরা স্টেথোস্কোপ দিয়ে যখন আমাদের বুকে স্টেথোস্কোপটা ধরি, তখন দেখবা যে ওখানে ডাব 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 একটা শব্দ হয়। তো এই ডাব এবং লাভের সমন্বয়ে এই যে শব্দ, এই শব্দটা হচ্ছে এই শব্দটা। তার মানে আমরা হৃৎপিণ্ডের যে শব্দটা শুনতে পাই, সেটা হচ্ছে এখানকার যে কপাটিকা আছে, সেই কপাটিকা শব্দ দিয়ে আমরা মোটামুটি এটা শুনতে পাই। তো এটার জন্য অ্যাকচুয়ালি সময় লাগে কত? এটার জন্য অ্যাকচুয়ালি সময় লাগে 0.5 সেকেন্ড। তাহলে এটার জন্য সময় লাগছে যে 0.5 সেকেন্ড। তাহলে দেখো, এখানে তোমাদের 4টা যে ফেজ আছে, সেই ফেজগুলো পর্যায়ক্রমিকভাবে তোমাদের আমি বললাম যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের সিস্টোল, ভেন্ট্রিকেলের সিস্টোল, ভেন্ট্রিকেলের ডায়াস্টোল, কত সময় লাগে, এর ভিতরে কি কি ঘটনা ঘটে, তারপরে ডাব এবং লাভ কিভাবে হয়, আমাদের হার্টবিট এবং কার্ডিয়াক চক্র কাকে বলে, বিস্তারিত তোমাদের বললাম। সাদাবের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে দেখো যে ডাইনামিক ফেজ। দেখো, ডাইনামিক ফেজটা আমরা কখন বলছি? যে অ্যাট্রিয়ামের যখন সিস্টোল হচ্ছে, আবার একটু ভালো করে খেয়াল করো, অ্যাট্রিয়ামের যখন সিস্টোল হচ্ছে, এই অ্যাট্রিয়ামের সিস্টোলের জন্য সময় লাগছে কতটুকু? আমি একটু উপরে নিয়ে যাচ্ছি। এই সময়টা লাগছে 0.1 সেকেন্ড। এটার অর্ধেক সময়টা, তার মানে এর 0.1 সেকেন্ডের অর্ধেক সময় হচ্ছে 0.05 সেকেন্ড, আর বাকি অর্ধেক সময় হচ্ছে 0.05 সেকেন্ড। তাহলে দেখো, এর অর্ধেক সময়টা সাধারণত এই যে অ্যাট্রিয়ামটা খুব জোরে এবং খুব শক্তি নিয়ে সংকুচিত হয়। তো এই যে খুব জোরে এবং খুব শক্তি নিয়ে সংকুচিত হয় এই অ্যাট্রিয়ামটা, এই পর্যায়কে বা এই ফেজকে আমরা বলি ডাইনামিক ফেজ। কি বলি? এটাকে আমরা বলি ডাইনামিক ফেজ। আর বাকি যে অর্ধেক সময়, তার মানে বাকি 0.5 সেকেন্ড, সেটা হচ্ছে কম শক্তি নিয়ে এবং ধীরে ধীরে তোমার সংকুচিত হয়, ধীরে ধীরে এবং কম শক্তি নিয়ে সংকুচিত হয়। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। তাহলে দেখো, ডাইনামিক এবং অ্যাডাইনামিক ফেজের সমন্বয়ে হচ্ছে আমাদের কি গঠিত? আমাদের অ্যাট্রিয়ামের যে সিস্টোল আছে, এই যে অ্যাট্রিয়ামের সিস্টোল, এই অ্যাট্রিয়ামের সিস্টোলটা গঠিত। এবং অ্যাট্রিয়ামের সিস্টোলের জন্য বললাম যে সময় লাগে 0.1 সেকেন্ড। তাহলে তোমরা বুঝতে পারছো মোটামুটি যে এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র বা আমাদের হার্টবিটটা এরকম। এবং হার্টবিটের জন্য এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে এরকম শব্দ হয়। তো আশা করি তোমরা সবাই ভালো বুঝেছো। তো হ্যাঁ, তোমাদেরও হচ্ছে ওয়েলকাম, তোমরা বুঝতে পেরেছো, অনেকে ধন্যবাদ দিচ্ছ। তো এখন দেখো, আমাদের করোনার দ্বিতীয় যে ফেজ আছে খুব প্রকট আকার ধারণ করেছে। তোমরা বাসায় থাকো এবং হচ্ছে প্রপারলি তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাও। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।